আপনার পাশের বাড়ির লোকটা একদিন এসে আপনার পায়ে পড়ল, বলল যে আমি শেষ হয়ে গেছি, বাড়িতে খাবার নেই, বাঁচান। আপনি কি করবেন? নিজের টাকা দিলেন, সাহায্য করলেন, শুধু ধান নয় এমন ভাবেও দিলেন যেন ফেরত না দিলেও চলবে। কাপড় দিলেন, খাবার দিলেন, তার পাশে দাঁড়ালেন তার খারাপ সময়। তারপর কয়েক বছর পর সেই মানুষটাই যখন একটু দাঁড়িয়ে গেল, নিজের অবস্থাটা সামলাতে শুরু করলো, তখন একদিন হঠাৎ সেই লোকটাই আপনার দিকেই লাঠি নিয়ে তেড়ে এলো আর ছোট ছোট বিষয় নিয়ে চোখ রাঙাতে শুরু করলো। এখন প্রশ্ন হচ্ছে আপনার রিয়াকশনটা তখন কেমন হবে? রাগ হবে নাকি অবাক হয়ে যাবেন, নাকি বুঝতেই পারবেন না যে হঠাৎ এমনটা কেন হচ্ছে? কারণ এই মুহূর্তে প্রায় একই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আছে ভারত, আর যে দেশটাই পুরো গেম খেলছে তার নাম নেপাল। গত 2-2.5 বছর ধরে নেপালের অর্থনীতি প্র্যাকটিক্যালি ক্রাইসিস মোডে ছিল। রাজনৈতিক ইনস্টেবিলিটি, অর্থনৈতিক চাপ, ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা সব মিলিয়ে দেশটার টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। আর সেই সময় কে সব থেকে বেশি সাহায্য করেছে? সে হলো ভারত। প্রতি বছর ভারতের বাজেটে আলাদা অ্যালোকেশন রাখা হয় নেপালের জন্য। হাজার হাজার কোটি টাকা অ্যাসিস্ট্যান্স, গ্র্যান্ট, ডেভেলপমেন্ট সাপোর্ট, রাস্তা তৈরি হোক, হাসপাতাল তৈরি হোক, বর্ডার কানেক্টিভিটি ইমপ্রুভ হোক, ইকোনমিক সাপোর্ট হোক, ইন্ডিয়া প্র্যাকটিক্যালি ওপেন হ্যান্ডেড সাপোর্ট দিয়েছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এটা লোন নয়, মানে সুদে টাকা ফেরত দাও টাইপ ডিল নয়। অনেক ক্ষেত্রে এটা পিওর সাপোর্ট মডেল, মানে তোমরা সিচুয়েশন সামলাও, আমরা তোমার পাশে আছি। কিন্তু এখন সিচুয়েশনটা একটু বদলাতে শুরু করেছে। নেপাল ধীরে ধীরে ক্রাইসিস থেকে বেরোতে শুরু করতেই প্রথম যাকে চোখ দেখানো শুরু হয়েছে সে আর কেউ নয়, ইন্ডিয়া নিজেই। কারণ নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ সম্প্রতি চাইনিজ সাইটকে মেসেজ পাঠিয়ে একটা বড় ইস্যু তুলে দিয়েছেন। ইস্যুটা হলো কৈলাস মানসরোবর যাত্রা। ভারত থেকে যারা কৈলাস মানসরোবর যাত্রায় যান তাদের একটা রুট যায় লিপুলেক করিডোর দিয়ে, আর নেপাল এখন দাবি তুলছে যে এই রুট নাকি ভারতের নয়, নেপালের টেরিটরি দিয়ে যায়। শুধু দাবি তুলেই থেমে থাকেনি, সরাসরি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা হয়েছে যেন এই রুট বন্ধ করে দেওয়া হয়। এমনকি ইন্ডিয়াকেও ইনডাইরেক্টলি ওয়ার্নিং দেওয়া হয়েছে যে লিপুলেক রুট দিয়ে মানসরোবর যাত্রা বন্ধ করতে হবে। আর এখানেই এটা পিওরলি রিলিজিয়াস ইস্যু থাকছে না, এটা স্লোলি জিওপলিটিক্যাল একটা প্রেশার ট্যাকটিসেও কনভার্ট হচ্ছে। কিন্তু আসল শক এখনো বাকি, কারণ এর ঠিক 2 দিন পর যা হয়েছে সেটা দিল্লিকে জেনুইনলি ইরিটেট করেছে। ইন্ডিয়ার ফরেন সেক্রেটারির সঙ্গে নেপাল লিডারশিপের একটা গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা ছিল, যেখানে ট্রেড, বর্ডার কোঅর্ডিনেশন, বায়োল্যাটারাল রিলেশন সব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। মানে দুই দেশের সম্পর্ক ইমপ্রুভ করার জন্য হাই লেভেল ডিপ্লোম্যাটিক ডিসকাশন। কিন্তু মিটিং শুরু হওয়ার ঠিক আগে নেপাল সাইড হঠাৎ পুরো মিটিংটাকেই ক্যান্সেল করে দেয়। আর ক্যান্সেলেশনের পেছনে যে রিজনটা দেওয়া হয় সেটা আরও ইনসাল্টিং। বলা হয় ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি আমার লেভেলের নয়, আমি দেখা করব না। একবার ভাবুন সিচুয়েশনটা, যে দেশকে ইন্ডিয়া বছরের পর বছর সাপোর্ট করলো সেই দেশই এখন পাবলিক অপটিক্সে ইন্ডিয়াকে এম্বারাস করার চেষ্টা করছে। দিল্লি বুঝতে পারছে না যে এটা শুধু নেপালের বিহেভিয়ার চেঞ্জ না, এর পেছনে হয়তো আরও বড় জিওপলিটিক্যাল ন্যারেটিভ কোয়াইটলি বিল্ড হচ্ছে। নেপাল সাইড প্র্যাকটিক্যালি এই ভাষাটাই ব্যবহার করেছে যে ও আমার লেভেলের নয়, আমি ওর সঙ্গে দেখা করব না। ইন্ডিয়া যদি কথা বলতে চায় তাহলে আমার লেভেলের কাউকে পাঠাক। এখন একবার শান্তভাবে ভাবুন ব্যাপারটা। যার কথা বলা হচ্ছে তিনি কোনো র্যান্ডম অফিসার নন। বিক্রম মিস্ত্রি হলেন ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি, মানে ফরেন অ্যাফেয়ার্স হায়ারার্কিতে প্রাইম মিনিস্টার আর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের ঠিক পরের লেভেল। অর্থাৎ ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য টপ লিডারশিপের অন্যতম গুরুত্ব মুখ, আর সেই মানুষটাকেই ওপেনলি ছোট লেভেল বলে ডিসমিস করার চেষ্টা চলছে। আর ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? অনেক নেপাল সাপোর্টার আবার সোশ্যাল মিডিয়াকে জাস্টিফাই করার চেষ্টা করছে, ওদের প্রধানমন্ত্রী, তাই ইন্ডিয়াকেও প্রধানমন্ত্রী পাঠাতে হবে। কিন্তু যারা এমন লজিক দিচ্ছেন তারা হয়তো গ্লোবাল ডিপ্লোম্যাসি আসলে কিভাবে কাজ করে সেটা জানেনই না। একবার নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দেখুন। তিনি অ্যাম্বাসাডারের সঙ্গে মিটিং করেন, ডেপুটি অফিসিয়ালসদের সঙ্গে মিট করেন, ছোট দেশের রিপ্রেজেন্টেটিভসদের সঙ্গেও মিট করেন। কারণ ম্যাচিওর ডিপ্লোম্যাসি ইগো দিয়ে চলে না, রাষ্ট্রনীতি, স্ট্র্যাটেজি, বিহেভিয়ার দিয়ে চলে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট দেখলেও এই একই জিনিস আপনি দেখতে পাবেন। ওয়ার্ল্ড সুপার পাওয়ারের প্রেসিডেন্ট হয়েও জামাইকা, এল সালভাডর, বলিভিয়ার মতো কম্পারেটিভলি ছোট দেশের কর্মকর্তাদের সঙ্গে ওয়ার্ম ম্যানারে মিটিং করেছেন। তাহলে কি ট্রাম্প ছোট হয়ে গেছেন? না, বরং এতে বোঝা যায় যে কে ম্যাচিওর আর কে হেডলাইন পলিটিক্স খেলছে। আর এখানেই অনেক অ্যানালিস্টের মতে নেপাল লিডারশিপ এখন ডেঞ্জারাস ডিরেকশনে হাঁটছে, কারণ ইস্যুটা আর শুধু প্রোটোকলের নেই, এটা স্লোলি অ্যান্টি ইন্ডিয়া অপটিক্স বিল করার প্রজেক্ট হয়ে উঠেছে। আর তার প্রমাণ একের পর এক ডিসিশন। সম্প্রতি নেপালে এমন সার্কুলার আনা হয়েছে যেখানে ইন্ডিয়া থেকে যাওয়া গাড়ির ওপর রেস্ট্রিকশন টাইটেন করার কথা বলা হয়েছে। মানে ইন্ডিয়া ভেহিকেল 30 দিনের বেশি রাখা যাবে না। শুধু তাই নয়, ইন্ডিয়া থেকে কেউ 100 টাকার বেশি জিনিস নিয়ে গেলেও ইস্যু ক্রিয়েট করা হচ্ছে, সেটা ফল হোক, স্ন্যাক্স হোক, এমনকি বাচ্চাদের চিপস পর্যন্ত। তার উপর ট্যাক্স, চেকিং, রেগুলেশন সবকিছু টাইটেন করার চেষ্টা। এখানে মেসেজটা ক্লিয়ার, অর্ডিনারি ইন্ডিয়ান সিটিজেনকেও যেন আউটসাইডার ফিল করানো যায়।
এমনকি ইন্ডিয়ানসদের জন্য এক্সট্রা আইডেন্টিফিকেশন রিকোয়ারমেন্ট পর্যন্ত বাড়ানো হয়েছে বলে আলোচনা চলছে, যাতে আলাদা ট্র্যাকিং আর আলাদা কন্ট্রোল ন্যারেটিভ তৈরি করা যায়। এখন ন্যাচারালি অনেকের মাথায় প্রশ্ন আসছে, নেপালকে স্লোলি দ্বিতীয় পাকিস্তান মডেলের দিকে যাচ্ছে, মানে ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্ট তৈরি করে ডোমেস্টিক পলিটিক্স চালানোর চেষ্টা চলছে। এই প্রশ্নটা এখন সাউথ এশিয়া ওয়াচার্সদের মধ্যেও হতে শুরু করেছে, আর এর পেছনে দুটো বড় ফ্যাক্টর কাজ করছে। প্রথম ফ্যাক্টর ডোমেস্টিক ফেইলিয়ার। নেপাল লিডারশিপ ইলেকশনের সময় ম্যাসিভ প্রমিসেস দিয়েছিল, ইকোনমিক রিফর্ম, তার সাথে ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, হিউজ এক্সপেকটেশন বিল্ড করা হয়েছিল। কিন্তু রিয়েলিটি, নেপাল এখনও ইকোনমিক্যালি ফ্র্যাজাইল স্টেট। ওদের ট্রেজারি এত শক্তিশালী না যে ইলেকশনের সময় দেওয়া বড় বড় প্রমিসের ইভেন 10% স্মুথলি এক্সিকিউট করা যাবে। তার উপর রিসেন্ট মিডল ইস্ট ইনস্টেবিলিটি আর ইরান কনফ্লিক্টের ইম্প্যাক্ট নেপাল ইকোনমিকে আরও শেক করেছে। নেপালের ইকোনমি এতটাও রেজিলিয়েন্ট না যে গ্লোবাল শক অ্যাবজর্ব করতে পারবে। অয়েল প্রাইস বাড়লো, সাডেন চেইন প্রেশার এলো, আর পুরো ইকোনমিক স্ট্রেস সরাসরি এসে পড়লো কাঠমান্ডুর ওপর। এখন সমস্যা হলো, যখন গভর্নমেন্ট নিজের প্রমিস ডেলিভার করতে পারে না, তখন সবচেয়ে পুরনো পলিটিক্যাল উইপন অ্যাক্টিভেট হয়, ন্যাশনালিজম। মানুষের অ্যাটেনশন ইকোনমি থেকে সরিয়ে ইমোশনে নিয়ে যাও। পাবলিককে কনভিন্স করো যে দেশের সব সমস্যার পেছনে বাইরের শত্রু আছে, আর এখানেই ইন্ডিয়া কনভিনিয়েন্ট টার্গেট হয়ে যাচ্ছে। আগামী দিনে হয়তো এমনও ন্যারেটিভ তৈরি হবে যে নেপালের সবকিছু খারাপ হলেই তার জন্য ইন্ডিয়া রেসপন্সিবল। ইকোনমি খারাপ, ইন্ডিয়া রেসপন্সিবল। ফুয়েল শর্টেজ, ইন্ডিয়া রেসপন্সিবল। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ইন্ডিয়া রেসপন্সিবল। মানে স্লোলি ইন্ডিয়াকে ভিলেন বানানোর গ্রাউন্ড ওয়ার্ক তৈরি হচ্ছে। কিন্তু দ্বিতীয় ফ্যাক্টরটা আরও আনকমফোর্টেবল, আর সেটা হলো ইন্ডিয়ার রেসপন্স। দিল্লি এখনো লার্জলি ওল্ড স্কুল ডিপ্লোম্যাটিক স্টাইলেই খেলছে। সফট স্টেটমেন্টস, ব্যাক চ্যানেল টকস, কন্ট্রোল রিয়াকশন। একসময় এগুলো কাজ করতো, কিন্তু এখন গ্লোবাল পলিটিক্স বদলে গেছে। এখন ন্যারেটিভ ভ্যাকুম রাখলে অন্য সাইড সেটাকে ফিল করে দেয়। আজকের ফরেন পলিসি ইকোসিস্টেমে শুধু পোলাইট ডিপ্লোমেসি দিয়ে সব হ্যান্ডেল হয় না, কারণ যদি কেউ ওপেনলি আপনাকে অ্যাকিউজ করে, পাবলিক পারসেপশন ম্যানিপুলেট করে, ইন্টারন্যাশনাল অপটিক্স বিল্ড করে, তাহলে আপনাকেও ইকুয়ালি অ্যাগ্রেসিভ ন্যারেটিভ কাউন্টার তৈরি করতে হয়। না হলে স্লোলি আপনাকে উইক স্টেট হিসেবে প্রজেক্ট করা শুরু হয়। আর সম্ভবত এখানেই দিল্লি এখন সব থেকে বড় স্ট্র্যাটেজিক ডিলেমার মধ্যে দাঁড়িয়ে আছে। এখন বড় প্রশ্নটা হলো যে নেপাল লিডারশিপ যখন ওপেনলি ইন্ডিয়ার বিরুদ্ধে ন্যারেটিভ বিল্ড করছে, তখন দিল্লি কি করছে? সত্যি বলতে কি, যে ইন্ডিয়ার রেসপন্স এখনো অনেকটাই ওল্ড ডিপ্লোম্যাটিক টেমপ্লেটের মধ্যে আটকে গেছে। মানে ইন্ডিয়াকে কেউ অ্যাকিউজ করলো, তারপর মিনিস্ট্রি সাইড থেকে একটা প্রেস ব্রিফিং হলো, একটা ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট বেরোলো, হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা ফর্মাল পোস্ট করা হলো, তারপর বিষয়টা প্র্যাকটিক্যালি শেষ। কিন্তু প্রবলেমটা এখানেই, আজকের জিওপলিটিক্স শুধু ক্লোজ রুম ডিপ্লোমেসি নিয়ে চলে না। আজকের যুদ্ধের একটা বড় অংশটাই ন্যারেটিভ ওয়ার, পারসেপশন ওয়ার। যে পাবলিক ওপিনিয়ন কন্ট্রোল করবে, সে অনেক সময় গ্রাউন্ড রিয়েলিটি হারলেও সাইকোলজিক্যাল ভিক্টরি নিয়ে চলে যাবে। আর এখানেই ইন্ডিয়া এখনো অনেক ক্ষেত্রে ডিফেন্সিভ মোডে খেলছে বলে ক্রিটিসিজম বাড়ছে। কারণ আজকের দিনে শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিপ্লোমেসি করলেই হয় না, পিপল টু পিপল ন্যারেটিভও ইকুয়ালি ইম্পর্টেন্ট। যদি নেপালের মানুষদের কাছে প্রতিদিন এটা পৌঁছায় যে ইন্ডিয়া তোমাদেরকে এক্সপ্লয়েট করছে, ইন্ডিয়া তোমাদের চাপ দিচ্ছে, ইন্ডিয়া তোমাদের পরিচয় কেড়ে নিচ্ছে, আর ইন্ডিয়া সাইড থেকে তার অ্যাগ্রেসিভ কাউন্টার ন্যারেটিভ না যায়, তাহলে স্লোলি পাবলিক পারসেপশন বদলাতে শুরু করবে। এই কারণেই এখন অনেক অ্যানালিস্ট বলছেন ইন্ডিয়াকে নিউ জেনারেশন ফরেন পলিসি অ্যাডপ্ট করতেই হবে, অর্থাৎ ফুল স্পেকট্রাম ন্যারেটিভ স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, ডাইরেক্ট ডিজিটাল আউটরিচ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন, ইনফ্লুয়েন্সার ডিপ্লোম্যাসি, পাবলিক ন্যারেটিভ কাউন্টার অ্যাটাক। কারণ আজকের ফরেন পলিসিতে ক্যামেরা আর কন্টেন্ট অনেক সময় মিসাইলের থেকেও বেশি পাওয়ারফুল হয়। নেপালের অর্ডিনারি মানুষকে সরাসরি বোঝাতে হবে ইন্ডিয়া তোমাদের এনিমি না, বরং তোমাদের ওন পলিটিক্যাল সিস্টেম নিজের ফেইলার ঢাকার জন্য ইন্ডিয়াকে ভিলেন বানাচ্ছে। কারণ ইন রিয়েলিটি যে দেশ থেকে ইকোনমিক সাপোর্ট নেবে, ট্রেড অ্যাক্সেস নেবে, ফুল ডিপেন্ডেন্সি রাখবে, ইনফ্রাস্ট্রাকচার কোঅপারেশন নেবে, সেই দেশকেই পাবলিক এনিমি বানিয়ে পলিটিক্স করা লং টার্ম সুইসাইড একটি স্ট্র্যাটেজি। আর দিল্লির আরেকটা প্রবলেম হলো ইন্ডিয়া এখনো অনেক সময় সফট স্টেট মেন্টালিটি থেকে পুরোপুরি বেরোতে পারেনি। মানে সামনে থেকে আঘাত এলেও রিয়াকশন খুব মেজার্ড রাখা হয়। একটা সময় এটা ম্যাচিওর ডিপ্লোমেসি হিসেবে দেখা হতো, কিন্তু এখনকার হাইপার ডিজিটাল জিওপলিটিক্যাল এরাতে অনেকেই এটাকে উইকনেস হিসেবে প্রজেক্ট করে। আজকের ওয়ার্ল্ড অর্ডারে শুধু সফট পাওয়ার যথেষ্ট নয়, একটা হার্ড সিগন্যালও ইকুয়ালি ইম্পর্টেন্ট। মানে কেউ যদি ওপেনলি হস্টাইল বিহেভিয়ার দেখায়, তাহলে শুধু স্মাইল ডিপ্লোমেসি দিয়ে কাজ হবে না, ইকোনমিক লেভারেজ ব্যবহার করতে হবে, রিলেশনশিপকে ডাউনগ্রেড করতে হবে, প্রেশার পয়েন্টস অ্যাক্টিভেট করতে হবে, আর একই সঙ্গে ওই দেশের মানুষদেরও সত্যিটা দেখাতে হবে। গ্রাউন্ড রিয়েলিটি একরকম হলেও সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ কমপ্লিটলি অন্য রিয়েলিটি তৈরি করে দেয়। এখনকার পলিটিক্সের ভিডিও ক্লিপ, ভাইরাল হ্যাশট্যাগ, ইমোশনাল প্রোপাগান্ডা, এডিটেড ন্যারেটিভ, এসব দিয়ে এমন পারসেপশন ক্রিয়েট করা যায় যেখানে অ্যাকচুয়াল ফ্যাক্টস পর্যন্ত ঢাকা পড়ে যায়। আর এটাই নিউ এজ জিওপলিটিক্যাল ব্যাটল ফিল্ড। আজকের দিনে শুধু বর্ডার প্রোটেক্ট করলেই হয় না, ন্যারেটিভও প্রোটেক্ট করতে হয়। কারণ যদি ন্যারেটিভে হারেন, তাহলে অনেক সময় জিতেও হারতে হয়। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।